হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিটি একাডেমিক এসেনশিয়ালস। আমি মামুন। আজকে পিটি রিডিং এর রিঅর্ডার প্যারাগ্রাফ নিয়ে আমরা কথা বলবো। কিভাবে এই কোশ্চেনটা ইভালুয়েটেড হয়, কোশ্চেন প্রম্পটটা কিরকম থাকে, এবং এটার মার্কিং ক্রাইটেরিয়া কিরকম, এবং কিছু প্র্যাকটিস আমরা করবো এন্ড অফ দ্য লেসন। তো আমরা দেখি এই কোশ্চেনটা 4 থেকে 5 মার্কস কন্ট্রিবিউট করে অনলি রিডিং এ। সো এটা একটা লো প্রায়োরিটাইজড মডিউল, তবে আমরা অ্যাটেম্প্ট করব কিছু স্ট্র্যাটেজিক্যাল প্রসেসের মাধ্যমে, যেগুলো আমরা দেখবো একটু পরে। তো আজকের টেস্টটাতে 12 মার্কসের একটা কোশ্চেন থাকবে। তো আমরা দেখি আপনারা কে কত স্কোর করতে পারেন। পিটি রিডিং এর রিঅর্ডার প্যারাগ্রাফটা অনেকটা দেখতে এরকম হয়ে থাকে। বাম পাশে আপনার একটা বক্সের ভিতরে কোশ্চেন গুলো থাকবে। আপনি যদি সিরিয়ালি পড়েন, এ, দেন বি, দেন সি, দেন ডি, এইটা আসলে কোনো সেন্স মেক করবে না। লাইনগুলো এলোমেলো ভাবে থাকে। আমাদের যেটা করতে হবে, কারেক্ট যে আনসারটা আমরা অর্ডার অনুযায়ী সাজাবো। ফর এক্সাম্পল, যদি সি থাকে আমাদের প্রথম আনসারটা, তাহলে আমরা সিটা আমাদের ফার্স্টের ডান দিকের যে বক্স আছে সেই বক্সের প্রথমে আমরা নিয়ে যাব। দেন যদি আমাদের ই হয়, তারপর আমরা ইটাকে নিয়ে যাব সেকেন্ড। আমাদের ডি যদি হয় সবার শেষে, দেন ডিটা চলে আসবে সবার শেষে। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এটার মার্কিংটা কিভাবে হয়, প্রত্যেকটা কারেক্ট পেয়ারের জন্য আপনাকে 1 মার্ক করে দেয়া হবে, তবে পেয়ারটা হতে হবে লেফট টু রাইট। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আমাদের আনসারটা এরকম হয় সি, ই, এ, বি, ডি, তো এইটাতে 4টা পেয়ার আছে। সি, ই একটা পেয়ার, ই, এ আরেকটা পেয়ার, এ, বি আরেকটা পেয়ার, এবং বি, ডি আরেকটা পেয়ার। তো এই 4টা পেয়ার যদি আপনার ঠিক হয়, এই 4টা পেয়ারের জন্য আপনি 4 মার্কস পাবেন। তবে এই পেয়ারগুলো হতে হবে বা থেকে ডান দিকে। আপনার পেয়ার যদি এরকম হয় বি, ডি, ই, এ, সি, তাহলে কিন্তু বিডি যেই পেয়ারটা, আপনার সঠিক আনসারেও কিন্তু বিডি একটা পেয়ার আছে, কিন্তু এই পেয়ারটা কিন্তু বাঁ দিকের প্রথম পেয়ার না। সো আপনার আনসারে যদি বাঁ দিকের প্রথম পেয়ারে বিডি থাকে, আপনি কিন্তু কোনো মার্কস পাবেন না। কোশ্চেনের আনসারটা লেফট টু রাইট আপনার প্রত্যেকটা পেয়ার মিললে আপনি কিন্তু 1 মার্ক করে পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা যখন এর কোশ্চেনের দিকে যাব, দেন আমরা ভালো করে বুঝতে পারবো। তো এই কোশ্চেনের আমাদের স্ট্র্যাটেজি গুলো আমরা কি ফলো করব, খুবই সিম্পল কিছু স্ট্র্যাটেজি আছে। প্রথমে আমরা ফাইন্ড আউট করব যে জেনারেল এবং ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স কোনটা। একটা প্যারাগ্রাফের ভিতরে যদি লাইন থাকে অনেকগুলো, প্রথম যে লাইনটা দিয়ে প্যারাগ্রাফটা শুরু হয় সেটা একটা জেনারেল অথবা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকে, যেই সেন্টেন্সটা অন্যগুলো সেন্টেন্সের উপর ডিপেন্ড করে না। যেমন আমরা যদি বলি যে প্রথম সেন্টেন্স যদি এরকম হয়ে থাকে, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, হুইচ ইজ লোকেটেড জিওগ্রাফিক্যালি ইন দ্য সেন্ট্রাল পার্ট অফ বাংলাদেশ। সো আমরা যদি এই দুইটা সেন্টেন্স দেখি, দুইটার ভিতরে ঢাকা কিন্তু বাংলাদেশের অন্তর্ভুক্ত একটা জায়গার কথা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এইটার ভিতরে কিন্তু কোনো ডিপেন্ডেন্ট কোনো কিছু নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন জেনারেল এবং ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। দেন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এন্ড দেন সাবজেক্ট। প্রথম সেন্টেন্সে যদি থাকে হি এইট অ্যাপলস, সেকেন্ড সেন্টেন্সটা হবে দ্য অ্যাপলস হি এইট ওয়্যার টেস্ট। তো প্রথম সেন্টেন্সের যেটা অবজেক্ট, সেকেন্ড সেন্টেন্সে সেটা সাবজেক্ট হয়ে আসতেছে। সেম আবার সেকেন্ড সেন্টেন্সের যেটা অবজেক্ট, থার্ড সেন্টেন্সে সেটা সাবজেক্ট হয়ে আসতেছে। ডিরেক্ট ওই কথাটাই লেখা থাকবে না, কিন্তু তারপরের যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে নাউন, প্রোনাউন রেফারেন্সিং। আমাদের প্রথম লাইনে যদি থাকে কম্পিউটার্স এন্ড মোবাইল ফোনস আর ভেরি এসেনশিয়াল ইন টুডেস ওয়ার্ল্ড, সেকেন্ড লাইনে থাকতে পারে দিস ইলেকট্রনিক ডিভাইসেস। সো সেকেন্ড লাইনে কিন্তু সেই কম্পিউটার্স এবং মোবাইলস লেখাটা থাকবে না, দিস ইলেকট্রনিক ডিভাইসেস। সো এই দিসটা কিন্তু আসলে রেফার করছে সেই প্রথম লাইনের কম্পিউটার্স এবং মোবাইলসকে। তারপর আমরা দেখি ফুল নেম থাকবে প্রথমে এবং তারপরে থাকবে শর্ট নেম, অথবা ফার্স্টে জেনারেল থাকবে তারপর স্পেসিফিকে যাবে। যেমন আমরা যদি বলি জন ফ্লাড ওয়াজ বর্ন ইন 19 সামথিং, আর এরপরে হয়তো থাকবে যে জন স্টাডিড ইন দিস ইউনিভার্সিটি, তখন আর জন ফ্লাড পুরাটা কিন্তু সে বলবে না। সো এইটাই ফুল নেম আগে আসবে, দেন শর্ট নেম আসবে। সেই রকম ভাবে ফার্স্টে জেনারেল আসবে, দেন স্পেসিফিকে যাবে। যেমন আমরা যদি বলি যে পলিউশন ইজ ভেরি কমন ইন ঢাকা সিটি,
দেন আসবে সাউন্ড পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যামং আদার পলিউশনস। তারপর আসবে হয়তো ভেহিকেল হর্নস ক্রিয়েট সাউন্ড পলিউশন। তো আশা করি বুঝতে পারছেন যে ফার্স্টে পলিউশন আসলো, দেন সাউন্ড পলিউশন আসলো, দেন ভেহিকেল হর্নস আসলো। আসলে এইভাবে জেনারেল থেকে স্পেসিফিকের দিকে আগায় জিনিসগুলো। ফিফথ যেই পয়েন্টটা সেটা হচ্ছে কনজাংশনস গুলো আমরা খেয়াল করব। হাউএভার, ইন কন্ট্রাস্ট, হেন্স, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, এই কথাগুলো আগের কথার সাথে একটা লিঙ্ক স্টাবলিশ করে। এই লিঙ্কটা কখনো অপোজিট কথার ক্ষেত্রে হয়, কখনো আগের স্টেটমেন্টকেই জোর দেওয়ার জন্য হয়। তবে এই কনজাংশনস গুলো আমাদেরকে খেয়াল করতে হবে দুইটা লাইনের ভিতর কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এটা বোঝার জন্য। তারপর আমরা অ্যাডিশনস গুলো খেয়াল করব। যদি কখনো কোনো সেন্টেন্সে থাকে ইন অ্যাডিশন টু, মোর ওভার, টু, অলসো, অনেক সময় দেখা যাবে একটা সেন্টেন্স আছে তারপরে সেন্টেন্সটায় বলা হলো যে ইট অলসো কন্ট্রিবিউটস, অথবা বলা হলো যে ইট কন্ট্রিবিউটস টু, তাহলে বোঝা যাবে যে এই সেন্টেন্সটা আগের সেন্টেন্সের পরে আসছে। তো আমরা এইভাবে আমাদের অর্ডার গুলো সাজাতে হেল্প হবে। তারপর সেভেন্থ পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমরা ডেটস গুলো খেয়াল করব, ক্রোনোলজিক্যাল অর্ডার যদি থাকে এবং যদি কোনো ইভেন্টস থাকে সেগুলো আমরা খেয়াল করব। তো আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে একটু দেখি যে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল 1952-তে, তারপর গণ অভ্যুত্থান হয়েছিল 1969-এ, মুক্তিযুদ্ধ হয়েছিল 1971-এ, তারপর বাংলাদেশে একটা ম্যাসিভ ফ্লাড আসে 1988-এ। এইভাবে আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইভেন্টস হোক অথবা ডেটস গুলো হোক একটা অর্ডারে আসে। আমাদের ওই অর্ডারটা ধরে ধরে আমাদের কিন্তু আনসার গুলোকে তৈরি করতে হবে যদি কোশ্চেনে এই ধরনের কিছু থাকে। তারপর একটা হলো প্রবলেম থাকবে, সেইটার সলিউশন আসবে, কোশ্চেন থাকবে, সেটার আনসার আসবে। সো আগে প্রবলেমটা বলা হবে, দেন আমরা সলিউশনের দিকে যাব। যদি চারটা লাইন থাকে, দেখা গেল প্রথম লাইনে প্রবলেম বললো, দ্বিতীয় লাইনে প্রবলেমটাকে আরো ইলাবোরেট করলো, থার্ড লাইনে যে সলিউশন বললো, ফোর্থ লাইনেও সলিউশন বললো। সো এই স্ট্র্যাটেজিতে আমরা আসলে আমাদের কোশ্চেনের আনসার গুলো সলভ করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো খুব বেশি না, এই 8টা পয়েন্ট যদি আপনারা মনে রাখেন তাহলে যেই কোনো কোশ্চেনই কিন্তু আপনারা খুব ইজিলি সলভ করতে পারবেন বলে আমি মনে করি। এই কোশ্চেনটা যেহেতু খুব বেশি ইম্পর্টেন্ট না, কনসিডারিং রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সো এইখানে আপনারা খুব বেশি টাইম স্পেন্ড করবেন না, রেদার ইউ শুড স্পেন্ড ইয়োর টাইম অন fill in the blank questions। প্রত্যেকটা কোশ্চেনে আপনারা 1.5 মিনিটস ম্যাক্সিমাম আপনারা স্পেন্ড করবেন, এর বেশি আপনারা স্পেন্ড করবেন না। এইটা একটা প্র্যাকটিস কোশ্চেন। এখানে চারটা সেন্টেন্স আছে, এলোমেলো ভাবে এই চারটা সেন্টেন্সকে অর্ডার অনুযায়ী সাজাতে হবে। আপনারা ভিডিওটাকে 1.5 মিনিটস পজ করবেন, আপনারা আপনাদের কোশ্চেনটা রেডি করবেন, তারপর আমি এসে দেখবো যে কিভাবে আসলে এই কোশ্চেন গুলো সাজানো যায় আমরা যেই 8টা পয়েন্ট দেখেছি ওইগুলোর আলোকে। আশা করি আপনারা ভিডিওটা পজ করেছেন এবং আপনাদের আনসার রেডি করেছেন। ফার্স্টে বলা হয়েছে ইউ উড নট ইভেন বি এবল টু ডিস্টিংগুইশ অ্যান এক্সিট সাইন from and stop sign. Acha. Language also gives us poetry and fiction through which express feelings and speculate about things or events that are not and may never become real. Okay? Language নিয়ে কথা হচ্ছে। Language also, এই যে খেয়াল করেছেন আপনারা, language also যেহেতু বলেছে, সো এই সেন্টেন্সটা কখনোই আরেকটা সেন্টেন্সের আগে আসতে পারবে না। আগে একটা সেন্টেন্স আসবে ল্যাঙ্গুয়েজ নিয়ে, দেন ল্যাঙ্গুয়েজ অলসো এই কথাটা আসবে। তো ল্যাঙ্গুয়েজ নিয়ে আরেকটা সেন্টেন্স কোথায় আছে আমরা এখানে দেখতে পেলাম, ল্যাঙ্গুয়েজ এনাবলস, ল্যাঙ্গুয়েজ অলসো গিভস। সো লিঙ্কটা বুঝতে পারছেন আশা করি। তো ডি এর পরে বি হবে, এইটা আমরা 100% শিওর। এইভাবে আসলে আমাদেরকে পেয়ার অনুযায়ী ভাগ করে ফেলতে হবে, দেন ইজি হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, তো ফার্স্টে যেই কোশ্চেনটা দেখেন এইখানে আসলে ইন্ডিপেন্ডেন্ট কোনো কিছু আসলে আমরা বুঝতে পারছি না। ইউড নট ইভেন বি এবল টু ডিস্টিংগুইশ অ্যান এক্সিট সাইন ফ্রম এন স্টপ সাইন। ওকে, এই লাইনটা আমরা পড়ি, হাউ ডিসওরিয়েন্টিং উড ইট বি টু ট্রাভেল টু এ কান্ট্রি হোয়ার ইউ ডু নট নো দ্য ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজটা জানেন না, অ্যান্ড ক্যান নট রিড দ্য স্ট্রিট সাইন্স বিকজ দ্য লেটার্স আর আনফ্যামিলিয়ার। দেখেন এইখানে স্ট্রিট সায়েন্সটা কিন্তু জেনারেল কথা বলা হয়েছে, স্ট্রিট সায়েন্স, আর এইখানে বলা হয়েছে এক্সিট সাইন ফ্রম এন স্টপ সাইন। এই দুইটা কিন্তু স্পেসিফিক বলা হয়েছে। আগের স্লাইডটাতে আমরা দেখেছি আমরা জেনারেল থেকে স্পেসিফিকে আসব। স্ট্রিট সাইন্স বলা হয়েছে, দেন কিন্তু তারা বলছে এক্সিট সাইন অ্যান্ড স্টপ সাইন। তো আমরা জানি যে আগে সি আসবে, দেন কিন্তু এ আসবে।
আমরা যদি এইভাবে পেয়ার অনুযায়ী ভাগ করে ফেলতে পারি, আমাদের কাজ কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। এখন ডি বি আগে আসবে না সি আগে আসবে, এটা আমরা খেয়াল করলেই বুঝতে পারি। একটা কোশ্চেন দিয়ে শুরু হয়েছে যে আমরা যদি কোনো দেশে যাই এবং সে দেশের ভাষা না জানা থাকে এবং স্ট্রিট সায়েন্সটাও যদি আনফ্যামিলিয়ার থাকে, তো স্ট্রিট সায়েন্স কোনটা তারা ইলাবোরেট করলো এক্সিট সাইন এবং স্টপ সাইন। এইটার ক্ষেত্রে তারা কিন্তু আমাদেরকে একটা সলিউশন বললো। সলিউশনটা কি? ল্যাঙ্গুয়েজ এনাবলস the sharing information, knowledge, and predictions about the world around us. Language also gives us পোয়েট্রি অ্যান্ড ফিকশন থ্রু। তো আপনারা বুঝতে পারছেন যে ফার্স্টে একটা তারা প্রবলেমের কথা বলেছে, সেকেন্ড লাইনে প্রবলেমটাকে ইলাবোরেট করেছে, তারপর যে তারা সলিউশন বলেছে এবং তারা আরেকটা সলিউশনের পয়েন্ট বলেছে। তো আমাদের আনসারটা কিন্তু সি এ ডি বি। তো আপনাদের আনসারটা যদি হয়ে থাকে সি এ ইন দ্য ফার্স্ট পেয়ার, আপনারা 1 মার্ক পাবেন। যদি এ ডি হয়ে থাকে সেকেন্ড পেয়ার, আপনারা 2 মার্ক পাবেন। যদি ডি বি হয়ে থাকে থার্ড পেয়ার, তাহলেই কিন্তু আপনারা 3 মার্ক পাবেন। যদি পেয়ার ঠিক থাকে কিন্তু রং পজিশনে থাকে, তাহলে কিন্তু পয়েন্ট পাবেন না। আশা করি বুঝতে পারছি। আমরা সেকেন্ড প্র্যাকটিসটা আমরা করব এখন, সেকেন্ড প্র্যাকটিসের দিকে যাচ্ছি। তো আপনারা 1.5 মিনিটস, এইটা একটু বড়, সো আমি বলবো আপনারা 2 মিনিট এই ভিডিওটাকে পজ করবেন এবং তারপর আমরা এসে আবার এক্সপ্লেনেশনটা দেখব। তো আশা করি আপনারা ভিডিওটা 2 মিনিট পজ করেছিলেন। আমরা দেখি এখন কিভাবে আমরা এটার আনসারটা ফাইন্ড আউট করতে পারি। ওয়ান অফ দ্য হার্ডেস্ট থিংস অ্যাবাউট ইম্প্রুভিং ইয়োর লাইফ ইজ রিমেম্বারিং টু প্র্যাকটিস হোয়াট ইউ হ্যাভ লার্নড ইন এ মোমেন্ট অফ টেম্পটেশন, frustration, or hardship. Okay. An engaging story sticks with you in a way that a research finding often can't. Okay. Anyone can follow a strategy as they read about it. Okay. However, এটা আমাদের কখনোই প্রথম লাইন হতে পারে না। আমরা একটু পড়ি। Remembering to stick with it in real world is tough. Reminding oneself to learn from happy situation is difficult too. এই টুটা খেয়াল করবেন, এইটাও আমাদের কখনো ফার্স্ট সেন্টেন্স হতে পারবে না। আমরা আগে কথা বলেছি স্টোরিজ হেল্প উইথ দ্যাট। দ্যাট মিনস হোয়াট আমরা জানি না এখনো। সো এই 3টা লাইন কিন্তু আমাদের প্রথম লাইন হতে পারে না। এলিমিনেশন মেথডে কিন্তু আমরা বুঝতে পারছি। তো এখন আমরা দেখি এই লাইনটা যদি আমরা বুঝি, এই লাইনটাতে কিন্তু বলা হয়েছে যে টেম্পটেশন, ফ্রাস্ট্রেশন ওর হার্ডশিপ থেকে মানুষ যে শিক্ষাটা নেয়, সেই শিক্ষাটা কিন্তু রিমেম্বার করা, মনে রাখাটা খুব ডিফিকাল্ট। তারপরে আমরা যখন পড়েছি আমরা দেখেছি, দেখেন এখানে টু দিয়ে বলা হয়েছে রিমাইন্ডিং ওয়ানসেলফ টু লার্ন ফ্রম হ্যাপি সিচুয়েশন ইজ ডিফিকাল্ট টু। হ্যাপি সিচুয়েশনটা কিন্তু এইটার পরের লাইনে আসছে, কারণ দেখেন আপনি এখানে বলা হয়েছে ফ্রাস্ট্রেশন, হার্ডশিপ, টেম্পটেশন, এখান থেকে যে লার্নিংটা এটা মনে রাখা ডিফিকাল্ট। হ্যাপি সিচুয়েশন থেকে যে লার্নিংটা এইটাও মনে রাখা ডিফিকাল্ট। সো আপনারা বুঝতে পারছেন এর পরে কিন্তু ই হবে, আমরা পেয়ারটাকে ভাগ করে ফেলি, ইজি হবে এরপর ই। আচ্ছা, তারপর দেখেন আরেকটা এইখানে আছে এনিওয়ান ক্যান ফলো এ স্ট্র্যাটেজি অ্যাজ দে রিড অ্যাবাউট ইট। কেউ যখন একটা কিছু পড়ে সেই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারে। হাউএভার রিমেম্বারিং টু স্টিক ইট ইন রিয়েল ওয়ার্ল্ড ইজ ডিফিকাল্ট দো। তো এইখানে কিন্তু এই লাইনের ক্ষেত্রেই, এই লাইনের পরেই কিন্তু এখানে আনসারটা দেয়া হয়েছে। যখন আপনি পড়বেন তখন আপনি এটা ফলো করতে পারবেন, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে এই জিনিসটার মনে রাখা কিন্তু এটা ডিফিকাল্ট, সেটাই বলা হচ্ছে। সো সি এবং ডি কিন্তু একটা পেয়ার। তারপরে এখানে বলা হয়েছে রিয়েল ওয়ার্ল্ডে এইটা মনে রাখা কঠিন, স্টোরিজ হেল্প উইথ দ্যাট। আপনি যদি পড়েন দেখবেন একটার সাথে একটা লিঙ্ক। এই যে যে আপনার একটা প্রবলেমের কথা বলা হয়েছে, স্টোরি সেটা নিয়ে আপনাকে হেল্প করে। সো আপনি দেখবেন ডি এর পরে কিন্তু আসছে এফ। স্টোরি কিভাবে হেল্প করে এই জিনিসটা কিন্তু বলা হয়েছে বিতে। অ্যান এঙ্গেজিং স্টোরি স্টিক্স উইথ ইউ ইন এ ওয়ে দ্যাট এ রিসার্চ অফেন ক্যান ফাইন্ড। সো আপনার এফ এর পরে কিন্তু আসছে বি। তো আপনি যদি এইগুলোকে অর্ডার অনুযায়ী সাজান, আপনার প্রথমে আসবে এ, ই, সি, ডি, এফ এবং বি। তো আপনার আনসারটা যদি এ এবং ই হয় প্রথম পেয়ারে, আপনি 1 মার্ক দিবেন। ই এবং সি সেকেন্ড পেয়ারে হলে 2 মার্ক। সি এবং ডি থার্ড পেয়ারে হলে 3 মার্ক। ডি এবং এফ ফোর্থ পেয়ারে হলে 4 মার্ক। এফ এবং বি ফিফথ পেয়ারে হলে 5 মার্ক দিবেন আপনি এই কোশ্চেনের আনসারে। আশা করি আপনারা বুঝতে পারছেন।
এখনো হয়তো একটু কনফিউজিং লাগছে যে এটা বড় একটা, এটা 6টা সেন্টেন্সের একটা রিঅর্ডার। আপনি হয়তো পরীক্ষার হলে 4টা সেন্টেন্সেরটা পাবেন, আরো ইজি হবে, কিন্তু আপনি যেই ট্রিক্স এবং যেই জিনিসগুলো ফলো করবেন সেটা কিন্তু সেম, একই ওয়েতে আপনি ফলো করবেন। লিঙ্কস গুলো বোঝার চেষ্টা করবেন। লিঙ্কস গুলো যদি বুঝতে পারেন তাহলে কিন্তু এটা 1.52 মিনিটসের ভিতর ইজিলি সলভ করা সম্ভব। আমরা আরেকটা প্র্যাকটিসের দিকে যাই, আশা করি আরো বুঝতে পারবেন। তো এটা একটা ছোট, আপনারা 1.5 মিনিটস ভিডিওটা পজ করবেন, তারপরে এসে আমরা এক্সপ্লেনেশন দিচ্ছি। আশা করি 1.5 মিনিট আপনারা ভিডিওটা পজ করেছিলেন এবং আপনাদের আনসার রেডি করেছেন। লায়নেস সিম টু প্রিফার মেলস উইথ ডার্ক মেইনস। ইট অলসো, ইট, ইট একটা প্রোনাউন রেফারেন্সিং আমরা দেখেছি, সো এটা কখনোই আমাদের ফার্স্ট সেন্টেন্স হতে পারে না। ইট অলসো ক্যান বি ইউজড, অলসো দেখেন ইট অলসো, সো আরেকটা লাইনের পরেই কিন্তু এই লাইনটা আসবে। মে লুক বিগার টু স্কেয়ার অফ আদার লায়ন্স অ্যান্ড লার্জ অ্যানিমেলস সাচ এস রাইনোস ডিউরিং বিফোর এ ফাইট। ওকে, nobody really knows why a male lion grows a mane. ওকে, এটা আমাদের প্রথম একটা সেন্টেন্স হতে পারে। অ্যানাদার রিজন, অ্যানাদার রিজনের আগে অবশ্যই প্রথম একটা রিজন বলা হবে, দেন অ্যানাদার রিজন আসবে। সো এটা হতে পারে না। অ্যানাদার রিজন ইজ টু শো অফ ফিমেল লায়ন্স। আচ্ছা, এই দেখেন আপনারা যখন ফিমেল লায়ন্স পড়েছেন, আপনারা পড়ার সময় কিন্তু লিঙ্কগুলো খেয়াল করবেন। ফিমেল লায়ন্সের পরেই কিন্তু দেখেন লায়নেস কথাটা আসছে। আপনারা দেখবেন এইখানে কিন্তু ডি এবং এ যে একটা পেয়ার, এটার আপনার আগেই এটা ফাইন্ড আউট করে ফেলবেন পড়ার সময়। আশা করি বুঝতে পারছেন, এই প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে এটা। হাউএভার, হাউএভারটাও কিন্তু আমাদের প্রথম কোনো সেন্টেন্স হতে পারে না। হাউএভার ইট কুড বি টু প্রোটেক্ট দ্য নেক ডিউরিং দ্য ফাইটিং। সো আমরা দেখেন এইখানেও একটা ফাইটিং এর কথা বলা হয়েছে, এইখানেও একটা ফাইটিং এর কথা বলা হয়েছে, এইখানে ইট অলসো বলা হয়েছে এবং এইখানে কোনো অলসো বলা হয় নাই। সো দেখবেন এইটার পরে কিন্তু এইটা হওয়ার একটা বড় সম্ভাবনা আছে। আপনারা নোট ডাউন করে রাখবেন অথবা আপনারা কোনো একটা ভাবে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে এই জিনিসটা সোজা হয়ে যাবে। সো বাকি থাকলো কি, সি, নোবডি রিয়েলি নোজ ওয়াই এ মেল লায়ন গ্রোস এ মেন। আচ্ছা, কেউ জানে না যে মেল লায়ন্সরা কেন মেইন গ্রো করে। মেইন মানে লং হেয়ার, ঘাড়ের যে হেয়ার গুলো থাকে। আচ্ছা, হাউএভার ইট ইজ থট দ্যাট, সো ফার্স্টে একটা কোশ্চেনের মতো ছিল যে অজানা একটা বিষয়, আর এই অজানা বিষয়টা এখানে বলা হয়েছে যে ইট ইজ থট দ্যাট ইট কুড বি টু প্রোটেক্ট ইটস নেক। সো আমরা সি এর পরে আমরা কিন্তু ইতে চলে আসলাম। আচ্ছা, ই এর পরে দেখি, আমরা আগে ই এর সাথে বি এর একটা পেয়ার তৈরি করেছি, যে ধারণা করা হয়ে থাকে যে এটা তাদের নেকের প্রোটেকশনের জন্য, এবং এখানে বলা হয়েছে ইট অলসো ক্যান বি ইউজ টু মেক দ্য মেল লুক বিগার ডিউরিং এ ফাইট, তাদেরকে বিগার দেখানোর জন্য। আচ্ছা, তারপর আমরা দেখি এইটা যখন বলা হয়েছে ইট অলসো, তারপর আসলো কি অ্যানাদার রিজন। অ্যানাদার রিজন হয়ে থাকে যে তারা শো অফ টু ফিমেল লায়ন্সের দিকে। তা আমরা এরপর আসবে ডি, এবং তারপর আমরা আগেই ফাইন্ড আউট করেছি ডি এর পরে এ আসবে, কারণ ফিমেল লায়ন্সের পরে লায়নেস কথাটা আসছে। আপনাদের সাথে আগে বলেছি যে আমাদের সাবজেক্ট, অবজেক্ট, দেন সাবজেক্ট। তো আমাদের এই সেন্টেন্সের অবজেক্ট কিন্তু ফিমেল লায়ন্স, এটা পরের সেন্টেন্সে সাবজেক্টে চলে গেছে। আপনাদের আনসার যদি সি থেকে ই ফার্স্ট পেয়ারে হয় 1 মার্ক দিবেন, ই থেকে বি যদি সেকেন্ড পেয়ারে হয় 2 মার্ক দিবেন, বি এবং ডি যদি থার্ড পেয়ারে থাকে তাহলে 3 মার্ক, ডি এবং এ যদি ফোর্থ পেয়ারে থাকে তাহলে আপনারা 4 মার্কস দিবেন। আপনাদের আনসার গুলো কাউন্ট করবেন, কমেন্টে জানাবেন আপনারা কে কত মার্ক পেয়েছেন। আরো কিছু ভিডিওস নিয়ে আসবো এই রিঅর্ডার প্যারাগ্রাফ নিয়ে, যেন আপনাদের প্র্যাকটিস করতে এবং বুঝতে সুবিধা হয়। তবে আমরা টেকনিক গুলো যদি, এগুলো যদি আমরা মনে রাখি, এই কয়টা জিনিস আমরা যে 3টা কোশ্চেন প্র্যাকটিস করেছি, এই 3টা কোশ্চেনে কিন্তু সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট এটা ছিল আমাদের, কিন্তু নাউন এবং প্রোনাউন্সিং ছিল ইট। তারপর আমরা কিন্তু জেনারেল থেকে স্পেসিফিকে চলে গিয়েছিলাম, এটা ছিল আমাদের। এরপর আমরা হাউএভার দেখেছি, আমরা এখানে অলসো দেখেছি, আমরা এখানে একটা কোশ্চেন ছিল, কোশ্চেনের আনসার দেখেছি, তাই না? আসলে কিন্তু এইগুলোর ভিতরেই কিন্তু আসলে আমাদের ওই প্যারাগ্রাফটা এরকম সাজানো থাকে। তো এর বাইরেও মেবি 2-1টা জিনিস থাকতে পারে, বাট ম্যাক্সিমাম এই জিনিসগুলো নিয়েই আসলে রিঅর্ডার ইজিলি সলভ করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক অথবা এই টপিকেরই অন্য কোনো কোশ্চেন প্যাটার্নস নিয়ে আমরা এসে আপনাদের সাথে কথা বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।